নিচের সিঁড়ি বেয়ে নেমে আসতেই সালমা বেগমের চোখে পড়ে ড্রয়িং রুমে জানালার পাশে রাখা সেন্টার টেবিলটায় বসে রয়েছে ধারা। তার সামনে এক কাপ ধোয়া ওঠা চা, আর তার বিপরীতে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন সামিউল শেখ। সালমা বেগম থমকে দাঁড়ান এক মুহূর্ত। তার চিরচেনা কঠোর মুখাবয়বে কৌতূহল আর সামান্য আশ্চর্যের ছায়া খেলে যায়। দেখে কত সুন্দর লাগছে, আজ তার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ। মেয়েটাও দেখতে কত মিষ্টি। সামিউল শেখ মৃদু হেসে জিজ্ঞেস করলেন, শ্রাবণ কি তোমার সাথে বাজে ব্যবহার করেছে? ধারা তৎক্ষণাৎ দুদিকে মাথা নেড়ে বলল, না না, একদম করেননি। সামিউল শেখ মাথা নেড়ে বললেন, ঠিক আছে। ছাগলটা তোমার সাথে বাজে ব্যবহার করলে আমায় বলবে, ঠিক আছে? ওর পিঠের চামড়া তুলে নেব আমি। ধারা ঠোঁট চেপে হেসে মাথা এলিয়ে বলল, জি আচ্ছা বাবা। ধারার মুখে বাবা ডাক শুনে প্রশান্তিতে বুক ভরে উঠল সামিউল শেখের। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুব শান্তি লাগছে তার। সালমা বেগম একটু দূরে দাঁড়িয়ে সে দৃশ্যটাই দেখছিলেন। সামিউল শেখের মুখে প্রশান্তির হাসি, ধারার মুখে প্রথমবারের মতো প্রাণ খুলে বলা বাবা ডাক, এই একটুকু শব্দেই যেন ঘরের আঙিনাটা আলোকিত হয়ে উঠল। এতদিন ধরে শূন্য ছিল কিছু, সেই শূন্যতা হয়তো আজ খানিকটা পূর্ণ। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নরম পায়ের শব্দে এগিয়ে এলেন সামনের দিকে। ধারা ও সামিউল দুজনেই তাকিয়ে দেখল তাকে। ধারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু সালমা বেগম ইশারায় থামিয়ে বললেন, বসে থাকো মা, তোমাদের দেখে ভালো লাগছে। তার কণ্ঠে ছিল একরাশ প্রশ্রয়, আর চোখে মায়ার কোমল ছায়া। তারপর হাসি মুখে সামিউল শেখকে উদ্দেশ্য করে বললেন, এই যে সাহেব, আজকে দুপুরে কিন্তু তোমাকেই খাবার সার্ভ করতে হবে। তোমার পছন্দের মাছ রান্না করছি। সামিউল শেখ মাথা নেড়ে হেসে বললেন, আরে আমি তো ঠিক তাই ভেবেই এসেছি, তবে রান্না তুমি করবে না, আমি নতুন গিন্নির হাতের স্বাদটা একটু চেখে দেখব। তুমি তো জানোই না ধারা কত অসাধারণ রান্না করতে পারে। ধারা একটু অপ্রস্তুত হয়ে তাকালো, চোখ নামিয়ে ফেলল লজ্জায়। সালমা বেগম হেসে বললেন, ও আল্লাহ, তাই নাকি? বেশ, আজ তাহলে ওই রান্না করবে, আমি পাশে থাকব, শুধু গাইড করব। বলা তো যায় না, ছোট মানুষ, হাতটাত পুড়িয়ে ফেললে, বলেই হাসলেন সালমা। অথচ আবারও মুখে অন্ধকার নেমে এলো ধারার। অবাক হয়ে একবার সালমা বেগমকে দেখল, একবার সামিউলকে দেখল। এনেরা কি ফ্রেরিস্টা? এমনও মানুষ হয়? তারা ধারার হাত পুড়ে যাওয়া নিয়ে চিন্তিত, অথচ ৮ বছর বয়স থেকেই তো প্রতিনিয়ত রান্নাঘরে হাত পুড়িয়েছে সে। তখন কেন কেউ তাকে এভাবে আগলে রাখেনি? চাচি কেন তাকে রান্নাঘরে পাঠাত? তাহলে কি সত্যি বাবা মা ছাড়া কেউই এমন হয় না? এক মুহূর্তের জন্য আবেগ আটকে রাখতে পারল না ধারা, ফুঁপিয়ে কেঁদে উঠল। সালমা বেগম সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। এই কি হল মা? ধারা, তুমি কাঁদছ কেন? তিনি তড়িঘড়ি করে এগিয়ে এসে ধারার পাশে বসলেন। তার দুই গাল দুহাতে ধরে চোখের জল মুছাতে চাইলেন। সামিউল শেখও চেয়ার সরিয়ে উঠে এলেন পাশে। গলার স্বর গম্ভীর হয়ে গেল। কি হয়েছে মা? কেউ কিছু বলেছে তোমায়? কাঁদছ কেন? ধারা তাড়াতাড়ি মাথা নাড়াল, ফোপাতে ফোপাতে বলল, ওহ, কেউ কিছু বলেনি। আমি শুধু ভাবছিলাম, এত ভালোবাসা, এত মায়া আমি কোনো দিন পাইনি। এতদিন পর কেউ আমার হাত পুড়ে যাওয়া নিয়ে চিন্তা করছে। এটা এটা আমার কেমন যেন লাগছে। আমি তো ছোট থেকে প্রতিদিনই হাত পা পুড়িয়ে এসেছি মা। আমার হাতে পায়ে এখনও খুন্তির ছ্যাঁকার দাগ আছে। ওরা কেউ কখনো আমাকে আপনাদের মতো ভালোবাসেনি কেন? এতিম বলে সবসময় মারত আমায়। কেন মারত? শুধু কি যারা বাবা মা হয় তারাই এত ভালোবাসে? অসহায় চোখে স্বামীর দিকে তাকালেন সালমা বেগম। সামিউল শেখও চোখে পানি নিয়ে তাকালেন। এই কি জীবন! সালমা বেগম ধারাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন নিজের হৃদয়ের গভীর থেকে ভেসে আসা সবটুকু মমতা এক মুহূর্তে ঢেলে দিলেন তার বুকের মাঝখানে। না মা, না, কেবল যারা গর্ভে ধারণ করে তারাই মা হয় না। ভালোবাসাই সবচেয়ে বড় সম্পর্ক গড়ে তোলে। তুই এখন থেকে দেখবি, এই ঘরেই তোর জন্য এত মায়া জমে থাকবে যতটা তোর সারা জীবন কেউ দেয়নি। সালমার কণ্ঠ কেঁপে উঠছিল, কান্না যেন গলায় দলা পাকিয়ে আসছিল, কিন্তু সে তা গিলে ফেলছিল বারবার।
যাতে ধারা শক্ত থাকতে পারে। ধারা তার গাল মায়ের গলায় লুকিয়ে ফেলল, শ্বাস আটকে আটকে বলতে লাগল, আমি আর কখনো কাঁদতে চাই না মা, আমি শুধু একটু ঠাঁই চাই, একটু ভালোবাসা। আপনি কি আমাকে সত্যি সত্যি মা বলতে দেবেন? সালমার কিছু বলতে পারলেন না, শুধু মাথা নেড়ে কপালে চুমু খেলেন ধারার। এক মুহূর্তের জন্য আবিষ্কার করলেন তার ভাবনা মতে মেয়েটা মোটেই বোবা নয়, অনেক কথা বলতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে, কিন্তু পরিবেশের জন্য কখনো কথা বলতে পারেনি। সালমা এবার তার চোখের পানি আর আটকাতে পারল না। শামিউল শেখ চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে এলেন। একটা হাত রাখলেন ধারার মাথায়, নরম কণ্ঠে বললেন, ধারা, তুমি শুধু এইটুকু মনে রাখো, তোমার কষ্টগুলো আজ থেকে ভাগ হয়ে গেছে। এখন তোমার পাশে আমরা আছি, তুমি মোটেই এতিম নও, আমি তোমার বাবা আছি তো। ধারার বুকটা আরও গভীরভাবে ভরে উঠল। তার ভেতরে জমে থাকা বহু বছরের একা থাকার ইতিহাস, দুঃসহ যন্ত্রণার অন্ধকার কুঁয়োটা যেন আজ একটু আলোর রোদ পেতে শুরু করল। তার কণ্ঠ থেমে গেল কাঁপতে কাঁপতে। সালমা বেগম তাকে বুকির মাঝে টেনে নিয়ে বললেন, এখন থেকে কেউ তোকে কষ্ট দিতে পারবে না, এই ঘরটা তোর ঘর, আমরাও তোর আপন। ধারার চোখের পানি যেন থামতে চায় না। সে নিজেকে আর ধরে রাখতে পারল না, বুক ভরে হেঁচকি দিয়ে কেঁদে ফেলল। সামিউল শেখ এবার গভীর গলায় বললেন, তুই শুধু ভালো থাকিস মা, তোর জীবনের সব হারানো জিনিস আমরা ফেরাতে পারব না জানি, কিন্তু বিশ্বাস কর, আমরা তোকে আর ভাঙতে দেব না। এখন থেকে তুই ভালোবাসা পাবি, যতটা তুই পাওয়ার কথা ছিল ছোটবেলায় ততটাই। ঘরটা তখন নিঃশব্দ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। শ্রাবণ নিচে সিঁড়ি বেয়ে নামছিল, হাতে 2টা ফাইল, চোখে অফিস যাওয়ার তাড়া। ও ফাইলগুলো খুঁজতেই এতক্ষণ ওপরে ছিল, কিন্তু মাঝপথেই থমকে দাঁড়াল। ড্রয়িং রুমের দিক থেকে ভেসে আসা অস্ফুট কান্নার শব্দ তাকে কেমন যেন কুঁচকে দিল ভেতরে ভেতরে। পা টিপে টিপে এগিয়ে এলো, আর সামনে যা দেখল তাতে ভ্রু কুঁচকে গেল। জানালার পাশে ধারা তার মায়ের বুকে মুখ গুজে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সালমা বেগম এক হাতে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, অন্য হাতে আঁচল দিয়ে চোখ মোছাচ্ছেন। পাশেই সামিউল শেখ স্থির দাঁড়িয়ে, মুখে গম্ভীরতা আর চোখে মায়ার ছায়া। শ্রাবণ একটু অবাক হল, এই তো মেয়েটাকে ঠিক দেখেছিল, এখন আবার কাঁদছে কেন? এক পলক ধারার চোখের দিকে তাকিয়ে শুকনো ধোক গিলল শ্রাবণ। মেয়েটাকে এইভাবে দেখে খারাপ লাগছে নাকি তার? সে কণ্ঠে খানিক বিরক্তি মিশিয়ে বলল, ও কাঁদছে কেন? তার গলায় যেন অভ্যস্ত স্বর। অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য একরকম রোবোটিক হয়ে উঠেছে সে। শ্রাবণীর কণ্ঠে ধারা তখনও মাথা নিচু, চোখ মুছছে চুপচাপ। সালমা বেগম ধীরে মাথা ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বললেন, তুই ওকে সোফাতে ঘুমোতে দিয়েছিলি তো? ওখানে ঘুমিয়ে ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে, তাই কাঁদছে। এক মুহূর্তের জন্য মুখ কুচকি হতবাক হল শ্রাবণ। ধারাও কান্না ভুলে ভ্যাবাচাকা খেল। কিসের ব্যথা? কোথাকার ব্যথা? সে তো এমন কিছু বলেনি। অথচ সামিউল শেখ মুচকি হাসলেন, ফট করে ধরে ফেললেন স্ত্রীর চালাকিটা। শ্রাবণ কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে বিষয়টা নিয়ে ভাবান্তর হল, এরপর বিরক্তিতে শব্দ করে বলল, মানে কি বাজে কথা বলছো মা? সোফায় ঘুমিয়ে শরীর ব্যথা কেউ কাঁদে? সালমা বেগম আরও খেপলেন, চুপ কর তুই বেয়াদব ছেলে, তোর জন্যই ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। একটা মেয়েকে, তাও নতুন বউ, ঘুমোনোর জায়গা না দিয়ে বসার সোফায় ঠেলে দিলে শরীর ব্যথা তো হবেই। তার ওপর ও আবার গায়ে পড়ে তো কিছু চায়নি, বরং মুখ বুজে কষ্টটা সয়ে নিয়েছে। এতটুকু সহানুভূতি তোর ভিতর নেই? সালমা বেগমের কণ্ঠে রাগের সঙ্গে হতাশার মিশ্র সুর তিনি নিজের অজান্তেই ঝাঁঝিয়ে উঠলেন। ধারার মুখে ততক্ষণে বিস্ময়ের ছায়া। এসব কি হচ্ছে? কিভাবে হচ্ছে? সে তো এসব কিছু বলেইনি। শ্রাবণ থতমত খেয়ে তাকিয়ে থাকল। ধারা যেন শিউরে উঠল। সে তো কিছু বলেনি, একেবারেই না। তাহলে এই কথাগুলো সালমা বেগম বলছেন কিভাবে? আর তাতেই ধারা বুঝে ফেলল, এই কথাগুলো সালমা বেগম ইচ্ছা করেই বানিয়ে বলছেন, যেন শ্রাবণী একটু গলে, একটু থেমে ভাবে, একটু হলেও নিজের আচরণ নিয়ে লজ্জা পায়। ধারার বিস্মিত মুখ দেখে সালমা বেগম ভেতরে ভেতরে হাসলেন।
তিনি জানেন সবসময় সত্যি বলে কিছু অর্জন করা যায় না। কিছু মানুষকে গলাতে হলে কল্পনার আগুনে মিথ্যার একটু তেল দিতে হয়, আর আজ তিনি সেই আগুনটাই জ্বালালেন। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, ওকে ওকে, এত ড্রামাটিক হবার কিছু নেই। আজ থেকে আলাদা ঘরে তো থাকবেই, বিছানাতে শুতে পারবে। তার মুখে বিরক্তি, কিন্তু চোখে এক অদ্ভুত অপরাধবোধ খেলে গেল। ধারা কাঁদছে, এই দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না কেন। সামিউল শেখ এতক্ষণ চুপচাপ থাকলেও এবার গলা পরিষ্কার করে বললেন, ছাড়ো সালমা, ছেলেটাও তো হুট করে এমন পরিস্থিতিতে পড়ে গেছে, সময় লাগবে বুঝে নিতে। তবে একটা কথা বলি শ্রাবণ, মেয়েটা কিন্তু মন দিয়ে আপন করে নিতে জানে। আজ ওর রান্না খেলে বুঝবি।